আমি এফডিসি তে কখনোই তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের কার্ড আমার বাসায় যায় না। আমার বাসায় নাকি অ্যাড্রেস তার কাছে নাই, তো নিজের বাসা, আমার তো বাসার অ্যাড্রেস বারবার চেঞ্জ হওয়ার কথা না। আল্লাহ আমাকে কম দেয় না, কিন্তু এফডিসি তে যেটা হক আমার আছে সেটা সে দিবে না? সব সময় সে আমার সাথে এগুলোতে গাদ্দারি করছে। এফডিসির অনেক আর্টিস্ট আছে যাদের সিনেমা রিলিজ হয় না, তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডে যায় নাচে। আমরা এত বছর ধরে কাজ করি, কখনো আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডে যায় কোনো পারফরমেন্স করতে পারি নাই। এগুলো কাদের জন্য পারি নাই? এইসব সেক্স সেলিমদের জন্য। বাচ্চা একটা ভাব আছে, উনি সব জায়গাতে, কেউ মারা গেলেও সেখানে যায় সে টিকটক বানায়। এফডিসি তে গেছি, আবার সেই শিল্পী সমিতিতে বসছি, মানে ওই আতঙ্কে ছিলাম না। 5 জন 10 জন মিলে কি একজনের সাথে তোমরা ফাইট করতে পারতা না? তোমার কি মনে হয় এখন আলো আসবেই, ভালো আলো? আর কোনো মানুষ যেন আর বিগত দিনে যেভাবে গালাগালি করছে এইভাবে আর গালি শুনতে চাই না। সাইনিং করবো, টাকার ব্যাপার আছে, সিনেমার সাইনিং মানেই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট আছে। তো আমি একটা ডিরেক্টর বসে আছি, আমি বলতেছি ভাইয়া তাহলে আজকেও কি সাইনিং হবে না? এই ভাইয়া যদি আমার এই শো দেখে, সে আমাকে ডাক দিয়ে কফি খাওয়াবে। 1 বছরের মধ্যে মনে হয় 15-20টার বেশি সিনেমায় মহরত করছি। এমন ভাবে গল্প বলতো আমার সাথে, ওই মগবাজারে বসে আমার সিনেমা রিলিজ হয়ে গেছে, আমি স্বপ্ন দেখে যাচ্ছি আমি সুপারস্টার, লাস্ট রিক্সায় উঠে বাসায় পাঠাই দিত। ওয়েলকাম টু মঞ্জামেদ শো। আমি হোস্ট মঞ্জামেদ। আমার গেস্ট আজকে, আমার ঠান্ডা লাগছে, গেস্টের নাম পরে বলতেছি, আমার খুবই ঠান্ডা লাগছে, জ্বর লাগতেছে, আই গেস ফর দ্য সিজন চেঞ্জ। সো আমার ভয়েস যদি কেউ চিনতে না পারেন প্লিজ মাফ করে দেন। ওকে, আমার গেস্ট আজকে তানিন সুভা, হচ্ছে বাংলা ফিল্মের নায়িকা। আজকে জানতে পারছি ও 17টা মুভিতে অ্যাক্টিং করছে, আমি একটা মুভিও দেখি নাই। তুমি আজকে জানলা আমি এতগুলো মুভিতে কাজ করছি, এর আগে বলে গেছি তো। 17টা বলছি না? হ্যাঁ, বাড়ে নাই না, বাড়ে নাই। 2 বছর আগে শুধু আসছিল তুমি আমার, না আর বাড়ে না, আর করিনি তো। আচ্ছা, মন খারাপ কেন? মন ভালো করো, একটু দর্শকদেরকে হাইটাই বলো। হ্যালো দর্শক, এটা তোমার ক্যামেরা। হাই, এটা তোমার ক্যামেরা। সবাইকে আসসালামু আলাইকুম। আর এত মানে গম্ভীর ভাবে পরিচয় করায় দেওয়ার পরে আমি গম্ভীর করে দিলাম, কিভাবে যেন বললো যে আমি নিজেও জানতাম না 17টা সিনেমায় কাজ করছি। এটা শোনার পর আমি নিজে আবার নার্ভাস। এটা কিন্তু সত্যি। আচ্ছা, একটু বলো না, মানে 17টা মুভি কে কে দেখছে? আচ্ছা, কি কি মুভি বলো, কার সাথে লাস্ট মুভি ছিল? আরফিন শুভর সাথে। আচ্ছা, আমার লাস্ট সিনেমার ডিরেক্টর ছিলেন জাকির হোসেন রাজু স্যার। মানে ওনার ডিরেকশনের লাস্ট সিনেমা সেটা না, ওনার ডিরেকশনের লাস্ট রিলিজ হল মানে আমার ছবি ছিল ভালো থেকো। এটাতে আমার সাথে ছিল আরফিন শুভ। সেটা কবে ছিল? তো হচ্ছে 20 করোনার আগে। করোনা তো হচ্ছিল মনে হয় 20 সালে, হ্যাঁ 19 সালের দিকে। ওকে, তারপরে আর আমার কোনো সিনেমা রিলিজ হয়নি। এর আগে অনেকগুলো মানে হয়ে গেছে। তারপরে তো আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার কারণে আমি 1 বছর 1 থেকে 1.5 বছরের মতো কাজ করিনি। করোনার পরে যে গ্যাপটা ছিল আমার, তারপরে আবার নতুন ভাবে শুরু করলাম। এখন আর আপাতত সিনেমা নিয়ে কথা হচ্ছে, আর আগামীকালকে একটা সিনেমা সাইনিং আছে আমার। আরে এখনো মুভি হচ্ছে তাইলে? হচ্ছে একটু নিজের শারীরিক চেঞ্জিং এর কারণেও আমি কিছুদিন। কিরকম শারীরিক চেঞ্জ? আমি তো আগে এরকম ছিলাম না, একটু মোটিয়ে গেছি, এই কারণে নিজের ফিটনেসটা। বাট বাংলা ফিল্ম না মোটা নায়িকাদেরই বেশি এখন এটা চলে না, এটা বলে লাভ নাই। আমার নিজের এই কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে গেছে। তাহলে কোন নায়িকা চলে এখন? সবাই একটু স্লিম ফিট চয়েস করে, সেটা তোমার স্লিম ফিগার বলো, নায়িকাই না শুধু, সবাই একটু ফিট ফাট পছন্দ করে নাকি? না, কিন্তু আমি বলতেছি বাংলা ফিল্মে আসলে কি মুভি চলে বা কোনো নায়িকা চলে? ফিল্ম দিয়ে কোনো নায়িকা চলে আসলে? স্লিম হোক মোটা হোক না, এখন যেটা আমি যতটুকু মনে করি, এখন মনে হয় গল্পটাই মানুষ বেশি নেয়। আচ্ছা, কারণ বাংলাদেশের নায়িকা তো অনেক সুন্দরী আছে। যদি বাংলাদেশের নায়িকাদের দিয়ে সিনেমা চলতো তাহলে তো আর বাইরের দেশ থেকে নায়িকা নিয়ে এসে সিনেমা। ওইটাতেও আমি যাচ্ছি না, আমি বলতেছি এই বাংলাদেশের নায়িকারা কে আসলে মুভি দিয়ে হিট? তুমি দেখো এখন কেউ না। হ্যাঁ, দ্যাটস মাই পয়েন্ট। এখন যেটা হইতেছে, যেটা দেখতে পাচ্ছি আমি, এই যে উপবিশ্বাস, পরিমণি, বুবলি, নুসরাত ফারিয়া বা মাহিয়া মাহি, মানে এই নায়িকাগুলো তুমি দেখো, এই 5 জনের নাম বললাম, আমি আরো 15টা নাম বলতে পারবো। এই 5 জনের তুমি কয়টা মুভি দিয়ে তারা হিট হয়েছে? তারা তো সব পার্সোনাল লাইফ নিয়ে হিট, তারা সমালোচনা দিয়ে হিট না, ডোন্ট ইউ থিংক?
পার্সোনাল লাইফ ছাড়াও হিট আছে। অপু বিশ্বাস এখন তারা হচ্ছে, আমি এখনকার কথা বলতেছি বাবা, এখন কি ওই সিনেমাতে হিট নাই, এখন নাই। আমি তো এখনকার কথাই বলছি, আগের কথা এখন এদের एग्जांपल দিলেও এটা হচ্ছে হুদাই টাইম নষ্ট হবে। আমি এখনকার কথাই বলছি। এখন তারা পার্সোনাল লাইফ নিয়ে, আমি এখনকার কথাই বলছি। তো তাইলে এখন তো স্লিম আর মোটা দিয়ে কিছু যায় আসে না, তাই না? তো যারা কাজ পাগল, যারা চায় নিজেরা কাজের মধ্যে দিয়ে টিকে থাকার জন্য, তাদের জন্য কিন্তু এটা একটা ফ্যাক্ট। যেমন আমি তো ইচ্ছা করলেই এখন আমি যদি বলি আমাকে আপনি একটা কিশোরীর সিনেমার গল্প, টিনেজ একটা মেয়ের ক্যারেক্টার করার জন্য আমাকে দিলে আমি তো করব না, কারণ ওটা আমার সাথে যাবে না, মানুষ হাসাহাসি করবে। আর তাদেরকে যে অফার করে দেখো অনেকেই আছে এরকম, তারা মনে করবে আমার তো ফেস ভ্যালু আছে, আমি তো অলরেডি ভাইরাল, আমি যে কোনো ক্যারেক্টারে আমি যাই, আমাকে দিয়ে তো সেটা হবে না, আমাকে যেটা না মানাবে সেটা আমি করব না। এই জন্য আমি একটু টাইম নিয়েছিলাম, এখন আরো ট্রাই করতেছি নিজেকে একটু করার, চেঞ্জ করার। দেখি কি করার, মানে স্লিম হবা, ফিট হবা। ফিট বলতে সুস্থ থাকার জন্য যতটুকু দরকার আর কি। আগে তো এই যে তুমি একটা কথা, এই যে কথাগুলো বলতেছো, হ্যাঁ, ফিল্মে সুস্থ থাকার কি দরকার তোমার? ফিল্মে সুস্থ না থাকলে অ্যাপিয়ারেন্স দেখবে কিভাবে মানুষ? আমি যদি কাজ করতে যে অসুস্থ হয়ে পড়ে যাই তখন কি? সেইটা বলো না, সেটাই অসুস্থ ছিলা, সুস্থ হয়ে দেন যাচ্ছ, নাথিং টু ডু উইথ ইওর অ্যাপিয়ারেন্স না, মোটা আর চিকনের কিছু নাই, তাই তো? আচ্ছা, তুমি তাহলে কালকে সাইনিং তোমার একটা মুভি? হ্যাঁ, কালকে একটা অনুদানের মুভির একটা সাইনিং। কে ডিরেক্টর, কে কি ডিটেইলস কতটুকু বলতে পারবা? যতটুকু বলতে পারো। নিষেধ করছে তো। আচ্ছা, নিষেধ আছে, ওকে। বাকি 16টা মুভির নাম বলো একটু আমাদেরকে, এবং কে কে ছিল? ভালো থেকো, তারপরে আছে তুই আমার, সাইমন সাদিক হিরো ছিল, তারপরে হচ্ছে দেমাগ, নতুন হিরো রিপন ছিল, তারপরে হচ্ছে পৃথিবীর নিয়তি, রুবেল ভাই, আমাদের নায়ক রুবেল ভাই, তারপর বীর বাঙালিতেও নায়ক রুবেল ভাই হিরো, তারপরে হচ্ছে মন নিয়ে লুকোচুরি, সেটা শাহরিয়াজ, তারপরে হচ্ছে মাটির পরী সাইমন সাদিক, তারপরে হচ্ছে প্রেমের বাঁধন বাপ্পি চৌধুরী, এরপর আরো তো অনেক আছে। এখন একটা কথা বলি, এই মুভিগুলো ও অ্যাক্টিং করে আসছে, কিন্তু একটু আগে কথা বলছে অফ স্ক্রিন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ও আমি জানি তুমি কি বলবো। না না, এটা বলবো না প্লিজ, না, মানুষ গালি দেবে আমাকে। না, আমি সবার সিনেমা দেখি, আমারটা দেখার টাইম পাই না। এই দেখছি, এই ও নিজের মুভি কখনো নিজে না না, দেখছি না, দেখছি, অবশ্যই দেখছি। তার মানে তুমি চিন্তা করছো? আমি দেখছি, অনেকেরটা দেখা হয় না, বাট আমি অবশ্যই আমার মুভি দেখি, নিজেরাই দেখো না? আমি দেখছি, এটা মিথ্যা, আমি আমার মুভি দেখছি। এত কষ্টের ফল, বা আর যখন মানুষ তোমার সিকোয়েন্স দেখার পরে হাততালি দেয়, এইটা তো এটা কেন, মানে খুব স্যাড সিন দেখে ভাবে কমেডি? না 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 না, স্যাড সিন ভাবে কমেডি না, স্যাড সিন না। ঠিক আমার মনে আছে, আমার যখন দেমাগ মুভিটা রিলিজ হয়, আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর দেন দেখি যে ও কান্না করতেছে। কি হয়েছে তোমার, তুই মারা গেছিস কেন? আচ্ছা, ওকে। আমি মারা যাই ওই মুভিতে লাস্টে, তো ওইটা নিতে পারে না, ওর মা মারা গেছে। এরকম অনেক সিন আছে। আমি মুভি দেখি, আমারটা দেখছি, অন্যটা ওরকম একটা দেখো না, দেখা হয় না। এই যে আমি যে এটা মানে তোমায় খোঁচা দিলাম যে মানুষ স্যাড সিন দেখতে কিভাবে কমেডি হাসতেছে, এইটা তোমাদের ফিল্মে ছিল, এখন হয়তো অনেকটাই চেঞ্জ হয়েছে। লাইক আমি একটু পজিটিভ কথা যদি বলি, আমি লাস্ট টাইম দেখছি হাওয়া মুভিটা, হাওয়া দেখে I was blown away. It was so amazing, the making, acting and set it মিলে এত জোশ লাগছে, এবং মানে খুবই ভালো। আমার মনে হয়েছে ডিরেক্টর মেজর সুমন, ও আসলে কোনো কম্প্রোমাইজ করে না। একটা শট ও হয়তো ভাবছে যে এটা হবে না, আমার আরো 10টা শট নেব, ওইরকম ভাবে নিছে, একটা শট এইভাবে নিছে। সো আমাদের এখানে ভালো মুভি হইতেছে, কিন্তু তোমাদের যে ব্যাপারটা ছিল, আমি বলছি ওই সময়ের যেই, হ্যাঁ, আমি তো সেই 13 সালে সিনেমাতে 2013 থেকে তোমার 19, হ্যাঁ, এই সময়টা আমি হচ্ছে ফিল্মে প্রপার ভাবে কাজ করেছি। তারপরে তো গ্যাপ, আর এর মধ্যে আবার নাটক। আমি আবার শুধু ফিল্মে ছিলাম তা কিন্তু না, আমার নাটকটা সবসময় কন্টিনিউ ছিল। ওকে, তো নাটকের টাইম, ফিল্মে সময় দেওয়া, ওই সময় এখন আবার ওরকম নাই, এখন অনেক চেঞ্জিং আসছে। গল্পের ভেরিয়েশন ফিল্মে, নাটকে, সব জায়গায়। নাটক খারাপ হয়েছে, ফিল্ম ভালো হয়েছে, আমি বলবো। রাইট? হ্যাঁ, রাইট। কারণ এখন যেরকম ইউটিউব, অনেক ধরনের চ্যানেল আসছে। আমরা যখন কাজ করি 13 থেকে, তোমার আমি যেটা বললাম, তখন কিন্তু এত ইউটিউব চ্যানেল ছিল না। এখন সবাই নিজের ফোনের মধ্যে ইউটিউবে নাটক, যে যার মতো ঘরের ভিতরে বেডরুমের মধ্যে কন্টেন্ট বানায় ছাড়া দেয়। নাটকের মান অনেক খারাপ হয়ে গেছে।
আর সিনেমাতে যেটা হয়েছে সেটা হলো যে আগে ডিরেক্টররা যে কোনো হুটহাট করে গল্প করে ফেলতো, এই যে সিনেমার গল্প আসলেই আসেন প্রডিউসারকে নিয়ে দৌড়ে যায় চলেন মহরত করি। আমি নিজেই তো তোমার 1 বছরের মধ্যে মনে হয় 15-20টার বেশি সিনেমায় মহরত করছি, কিন্তু হয় নাই ওগুলো হয় নাই। এটা কি শেখ হাসিনার আমলে? এটা যার আমলেই হোক, তার নাম বলবো কেন, এটা তো তার দোষ না। এটা হচ্ছে আমি শুনছি সে আমলে কিনা, আরে সেই ওই আমলে, ওই আমলটা কিন্তু বেশি দিন আগের না। হ্যাঁ, তো অগস্ট পর্যন্ত ছিল শেখ হাসিনার আমল, তাই না? পরেরটাই হ্যাঁ, ওই আমলেই ধরো তোমার এরকম অনেক সিনেমা হয়েছে। এই যে আমাদের রুবেল ভাই আছে ক্যামেরাতে, সে নিজেও হয়তো জানে, যেহেতু সে তার বাসা মগবাজার, মিডিয়া গলিতে সারাদিনে অনেক সিনেমার গল্প হয়, ওখান থেকে তোমার মহরত হয়ে যায়। আমার মনে আছে আমি যখন নতুন নতুন আসছি তখন হচ্ছে গল্প শোনাইতো, এমন ভাবে গল্প বলতো আমার সাথে, ওই মগবাজারে বসে আমার সিনেমা রিলিজ হয়ে গেছে, আমি স্বপ্ন দেখে আমি সুপারস্টার, লাস্টে রিক্সায় উঠে বাসায় পাঠাই দিত। তো যেটা বলতেছিলাম আমার সাথে এরকম হয়েছে। একটা গল্প শুনি না, একটা ঘটনা যদি হতে পারে। আমার তো তখন গাড়ি ছিল না, আর আমি হচ্ছে থাকতাম বাসাবোতে, আমি তো বাসাবোতে শুরু থেকে বাসাবো, সেখান থেকে বারবার ফোন দিচ্ছে, আসো তোমার একটা সিনেমার সাইনিং আছে, আসো আসো, বারবার বলার পরে তখন আমিও তো তুমি তো আমার শুরুটা জানো, হ্যাঁ হ্যাঁ, তো আমি ভাবলাম যে ঠিক আছে গেলে তো সাইনিং করবো, টাকার ব্যাপার আছে, সিনেমার সাইনিং মানেই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট আছে, ঠিক আছে আমি যাই। তো মিডিয়া গলিতে যেখানে নাচের ক্লাস নেয় ওরা, ওইখানে বসে বসে, ওই উপর অনেকগুলো অফিস ছিল বুঝছো, এখন আর ওগুলো নাই, তারা মিটিং করতেছে, অনেক গল্প বলতেছে, এত গল্প কখন তারা আমাকে সাইনিং করাবে বুঝছো না। গল্প সিনেমার গল্প শোনালো ভালো কথা, সবকিছু ঠিকঠাক, হঠাৎ করে প্রডিউসারের কি একজন মারা গেছে, সে চলে গেল। তা আমি এক ডিরেক্টর বসে আছি, আমি বলতেছি ভাইয়া তাহলে আজকেও কি সাইনিং হবে না? বলতেছে আরে সাইনিং হবে, দেখলা তো, এরকম করো না, বোঝার চেষ্টা করো যে প্রডিউসারের একজন আত্মীয় মারা গেছে, সেই ভাইয়া যদি আমার এই শো দেখে সে আমাকে ডাক দিয়ে নিয়ে কফি খাওয়াবে, কারণ তার নাম বলি নেই। আচ্ছা ওকে। তারপরে হচ্ছে কি সে চলে গেছে, এক কনভেন্সেরও তো একটা ব্যাপার আছে, মানে এটা বাসা থেকে আসছে, রিক্সা ভাড়া, তো সে আমাকে অনেকক্ষণ ধরে জ্ঞান বুদ্ধি দিয়ে বললো যে এই সিনেমাতে কাজ করলে তুমি মনে করো তোমার piছনে তাকানো লাগবে না, সামনে একদম বলিউড হলিউড সব চলে আসবে একদম, বাংলাদেশে তুমি কলকাতার মুভিতেও কাজ করতে পারবা, ফকফকা ফিউচার দেখাইলো। তারপরে তোমার নিচে নিয়ে গেল অফিসের, সেখান থেকে রিক্সা উঠে দিয়ে রিক্সাওয়ালাকে নিজে থেকেই, তোমার তখন আর ভাড়া কম ছিল, 50 টাকা দিয়ে দিচ্ছে রিক্সাওয়ালাকে। তা আমি আস্তে আস্তে চিন্তা করলাম সাইনিং এর কথা বলে সুপারস্টার বানাই দিয়ে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে পাঠাই দিল, আর যাবো না। তো এরকম হয়েছে, যেখানে যেটা বলছি এখন কি, এখন কিন্তু এটা হয় না। এখন আমাদের সাথে, আমার সাথেও যদি কেউ গল্প শোনাতে চায়, আমি তাকে আমার অফিসে ডাকি, আপনি আসেন, দরকার হলে আপনি এসে কফি খেয়ে যান, আমার কনভিন্সের দরকার নাই, আপনার খাওয়াই দেই, তারপরে তোমার গল্প শুনি। এখন তখন কিন্তু গল্প আগে শুনি নাই, তখন তো মুভি পাইলে তুমি নায়িকা ফার্স্ট বা সেকেন্ড হিরোইন, দুইটা হিরোইনের যে কোনো একটা হইলে রাজি হয়ে যেতাম। একবার বোঝার ট্রাই করতাম না যে আসলে আমাকে দিয়ে এই গল্পের মধ্যে কি করানো হবে, বা কি কাজটা আমার এখানে, যেটা বলতো সেটা আচ্ছা ঠিক আছে, নায়িকা তো 3টা নায়িকার মধ্যে একটা হইলেই সমস্যা কি। যখন বুঝতে পারি যে না আল্লাহ এটা আমি কি করছি, একটা হিরোর সাথে আদনান আদি নামের নামই বলে দেই, আমার এটা নিয়ে আমি ভয় পাই না। ছাগলের 6 নাম্বার বাচ্চা এর সাথে একটা সিনেমাতে কাজ করছি, যে ডিরেক্টরের ডিরেকশন, আমি কবরস্থানের পাশে যায় দাঁড়ায়, আমাকে এসে রাত্রে 1টা-1:30টার সময় নাচায়, যে সে ওই নোয়াখালী নিয়ে যায়, না বলে চলে আসছি, না খাওয়ায় শুটিং করায়, বুঝছো, এরকম হয়েছে। তো ওই সিনেমা এখন আমাকে মানুষ ইউটিউবের লিংক, আপনি বললেন কি আপনার সিনেমার ইউটিউবের লিংক থাকলে আমাকে ওইটা আছে কিনা, কিছু কিছু সিনেমার লিংক আছে না ভাইয়া, পুরো সিনেমা আছে, কাউকে দেখাই না। সিনেমা তো 17টা, এর মধ্যে তোমার যেগুলো রিলিজ হয়েছে এর মধ্যে 4-5টা শুধু জাতের। আচ্ছা, না বুঝে তখন ইমোশনালি, কারণ ওই সময়টা আপু ছোট ছিলাম, যা মানে কাজের অফার আসলে। আপু বলছে আমার একটা ফ্রেন্ড এখানে বসে আছে,
সরি আমাকে বলছে, হ্যাঁ মানে ও আসলে যেটা করতেছে সেটা হচ্ছে সেটা আমাদের অনেক লোকজন তো আজকে, তো হ্যাঁ তো ওরা ও না ভাই বোন যে আমাকে বলছে আপু, হ্যাঁ আমার চুল ছোট করছি, আমার ফ্রেন্ড বসে আছে ওকে বলতেছে, না আমরা তো এখানে আমি এখানে আড্ডা দিচ্ছি, হ্যাঁ রাইট রাইট রাইট, আর আমার এখানে অনেক কথা ডিসক্লেমার দিয়ে নিলাম, মনে করো না মন যদি আমার হঠাৎ আপু বলার কারণে। হ্যাঁ যেটা বলতেছিলাম যে এরকম গল্প না বুঝেও অনেক গল্পের কাজ করে আসছি, এই কারণে ইউটিউবের লিংক অনেকে চাইলেও দেই না। আমার পার্লারের কাস্টমার আসলেও যখন বলে আপু সিনেমার লিংক দেন, আমি দেই না, নাটকের লিংক দেই, মিউজিক ভিডিওর লিংক দেই। তো এখন যারা তুমি বললা কি হাওয়ার গল্পের কথা বলছে, এখন যারা সিনেমা বানাচ্ছে তারা অনেক পাবলিকের মাইন্ড বুঝে গল্প বানায়। হাওয়ার সময় আয়নাবাজি ছিল, তারপরে পরাণ, মানুষ এখন বাস্তব ধর্মী যে গল্পগুলো আছে ওইগুলাই লাইক করে, মেকি কিছু কারো পছন্দ না, আমার নিজেরই ভালো লাগে না, অন্য মানুষেরটা কি বলবো। কিন্তু আমাদের এই কালচারটা ছিল, একটা সময় ছিল, আমাদের আগে যেটা ছিল সেটাও মোটামুটি ভালো ছিল, তার আগে যেটা ছিল একদমই খারাপ ছিল। তুমি না গল্প খুব সুন্দর বলো, এরকম দুই একটা গল্প কি আমরা শুনতে পারবো? কোনটা? নাম নাও বলতে পারো, প্রবলেম নেই। এই যে তুমি কাস্টিং কাউচ ফিল্মে অফার দিয়ে ফেরত পাঠাই দিছে, ঠিক আছে, শুটিং এর আগে পরে যদি বলতে পারো দুই একটা গল্প। শুটিং এর আগে এই যে নোয়াখালীর যে ব্যাপারটা বললাম এটাই বলি আমি। তোমার দেখা যায় কি যখন ডিরেক্টরদের উপর দিয়ে আর্টিস্টরা ডিরেকশন দেয় তখন ওই গল্প ওই সিনেমা কোনোদিন ভালো হয় না। তো আমি যে যখন হচ্ছে ও আরেকটা মুভি করছি যে রাজা রানীর গল্প, ওখানে আমি হচ্ছে রানী, ওকে বুঝছো, রানীর গল্প করার জন্য আমাকে নিয়ে গেছে নোয়াখালী। পিরিয়ড ফিল্ম মানে না না ওইটা না, কস্টিউম এরকম ছিল, কস্টিউমের মুভি ওটা অন্যটা, ওটাও আছে। 1.5 কোটি টাকার বাজেটের মুভি করছে, এখন পর্যন্ত তোমার সেন্সরই যায় নাই, কিন্তু প্রোডিউসার মারা গেছে বলতেছি। তোমার নোয়াখালী নিয়ে গেছে, তারা 3 দিন পর্যন্ত না খাওয়ায় রাখছে। হ্যাঁ আমি আমার খাবার দেন তোমরা খাইছো, প্রোডাকশনের এই ঝামেলা সেই ঝামেলা, আমি আমার মতো করে আমার অ্যাসিস্ট্যান্ট আমার কার আমি নিয়ে গেছি, কয়দিন এইভাবে থাকা যায়। কবেকার কথা এটা তোমার 14-15 দিকে। তখন আর কি করব, তারপরে ওদেরকে না বলে পালিয়ে চলে আসছি, কারণ ওরা জানলেও আসতে দিবে না। তখন দেখা যাবে এফডিসি তে একটা চিঠি দিল যে আর্টিস্ট উনি হচ্ছে চলে আসছে, আমাদেরকে বলে নাই, উল্টা আমি এসে কমপ্লেন করছি। তো ওই পালানোর একটা ইয়ে আছে। আবার হচ্ছে আমি ওই যে দুইরাজকন্যা সিনেমার শুটিং এ তোমার মুন্সিগঞ্জে গেছি, সেখানে হচ্ছে প্রোডিউসারের মাথা চেয়ার দিয়ে পিটায় ফাটাই ফেলছিলাম। হায় তুমি কি বলো এগুলো? এটা পুরো নাশকতা মানে পুরো সিরাজদি খান থানা চলে গেছে আমাদের শুটিং ইউনিটে। জায়েদ খানকে বলছি ফোন দিয়ে, জায়েদ ভাই এই অবস্থা। প্রোডিউসারের সাথে দিগ্গজ জায়েদ খান, হ্যাঁ প্রোডিউসারের সাথে যে জায়েদ ভাই যেই যা বলুক উনি খুব হেল্পফুল এই সব ব্যাপার, আর্টিস্টদেরকে হেল্প করে। তো দিগ্গজ দেখ ঠিক আছে, কিন্তু হেল্পফুল দিগ্গজ দিয়ে আচ্ছা ওই ব্যাপার পরে বলতেছি, এটা আগে শেষ করি। এই আর প্রোডিউসারের সাথে যে ছেলেটা থাকে চামচা, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। তো আমার কথা হচ্ছে কি কথা বলছে, উস্কানিমূলক কথাবার্তা, যেমন ধরো এনার পিছনে উনি আমার জন্য 2-3টা সিনেমা প্রডিউস করছে। ওর কথা হলো যে ওনার জন্য এতগুলো টাকা আপনি লগ্নি করছেন, উনি আপনার বোন হবে কেন? ওনার উল্টাপাল্টা কথা বলেন, আপনি না বলতে পারলে আমি বলি, মানে উল্টাপাল্টা অফার দেওয়ার জন্য বলতেছে। স্ক্রিপ্টে না, আমাকে সরাসরি অফার দেওয়ার জন্য বলতেছে। তার সাথে আমি অনৈতিক প্রস্তাব যেটাকে বলে, তো ওইটা দিতে আসছে। মানে আমি কি গল্পে নাকি না বাস্তবে? আচ্ছা ওকে, হ্যাঁ রিয়েল লাইফে সেই সিরাজদি খানে বসে। তো তখন এক কথায় দুই কথায় ওই ছেলের মাথায় ছিল আলগা চুল, মারামারি করতে চুলও তুলে ফেলছি, পুরো সিনেমার গল্প। তারপরে হচ্ছে তোমার চেয়ার দিয়ে বাইরে বাড়ি, এরপরে জায়েদ ভাইকে জানাইছি, এদিকে আমার মাকে ফোন দিয়ে জানাইছি, আমার আম্মু চলে গেছে। জায়েদ দেখে এই অবস্থা শুটিং এর মধ্যে। এই কথা আজকে ফার্স্ট টাইম মনে হয় আমি তোমার সাথেই বললাম। পরে সেই পুলিশ এসে পুরো শুটিং এর ইউনিট ধরে নিয়ে গেল থানায়, যে নায়িকার সাথে এরকম ভাবে। তারপর ওই ভাই মারা গেছে, আল্লাহ ওনার বেস্তে নাসি, পুরো ওনার দোষ ছিল না। ওনার দোষ থাকলে তো আর উনি এতগুলা সিনেমা আমাকে দিয়ে বানাইতো না। ওই ওনার সাথে যে চামচার কারণে উনি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে টরে তারপর কোনোভাবে ঠান্ডা হয়েছে। আর কোনো গল্প এরকম শুনতে চাও?
বলো না যদি আর বলতে বাট তোমার স্ট্যাটাস নিয়ে কথা বলতে চাই। তুমি 2 দিন আগে লিখছো, যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি, যার অভিজ্ঞতা যত কম তার চাপা তত বেশি। চাপা আছে এরকম। হ্যাঁ বলি, এই ধরো 2-3 দিন আগে একটা মেয়ে, আমি তোমাকে বললাম না যে এখানে বসে যে আমি মানুষের উপকার করি, পেছনে বসে মানুষ আমাকে নিয়ে আবার কোচিং করে। হ্যাঁ, তো এইসব জিনিস ওই মেয়েটা আমাকে নিয়ে সে মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলছে, তার কিন্তু যোগ্যতা নাই। উল্টাপাল্টা বলে মনে করো আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলে, উল্টাপাল্টা মানে অন্য উল্টাপাল্টা কিছু না। আমি উপকার করছি, তোমার টাকা লাগছে, তুমি আমার থেকে নিছো, আবার তুমি কিনা বললা না টাকা লাগবে, উনি আমার থেকে নিয়ে আমাকে দেয়নি। আচ্ছা, উল্টা কথা, উল্টা কথাগুলা সে বলছে। তো আবার মানুষের কাছে বলে কি তানিন শুভা আমার বোন। ওকে, এখন সে যায় উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে। তোমার মনে করো একটা খারাপ মেয়ে, খারাপ একটা জায়গায় তুমি তারে দেখছো, সেখানে যদি তুমি যাই বলো যে আমি তানিন সুবার বোন, ওইখান থেকে আবার লোকজন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনার বোন কি এইটা? তো তুমি যখন এই সব কাজ করবা, আবার আমার নাম বেঁচে খাবা, তোমার যোগ্যতা নাই, তোমার চাপার জোর এত বেশি কেন? এই কারণে আমি তাকে নিয়ে পোস্টার দিচ্ছি। ওকে, এখন কি ওর নাম তো বলবো না? না, নাম বলো। আরেকটা লিখছো, এইটা একটু আগে জিজ্ঞেস করলে ভালো হইতো, তুমি মোবাইলে অনেক কিছু দেখো বলছো, প্রতিটা মোবাইল জানে তার মালিকের চরিত্র কতটা পবিত্র। অবশ্যই, একটু শুনি তো কি। কারণ হচ্ছে আমি তো ধরো একজনের সাথে চ্যাটিং করি বা কথা বলি, একজনটা কে? একজনটা তুমি। ওকে, একজন তোমার ফোনেও তুমি একজনের সাথে পার্সোনালি কথা বলো, তুমি একজন মানুষ আছে যে যাকে তুমি অনেক ভালোবাসো। সেটা হতে পারে আমার মা, সেটা হতে পারে আমার ভাই বোন, এনিওয়ান। তা তুমি হচ্ছে আবার অনেকে আছে অনেকের সাথে কথা বলে, একই মেসেজ অনেকের ইনবক্সে ফরওয়ার্ড করে দেয়, আছে না? আমার পরিচিত অনেকেই আছে। যেমন গুড মর্নিং, গুড মর্নিং তো নরমাল টেক্সট। কবিতা দিয়ে দিল একটা, কবিতা না আই লাভ ইউ। আচ্ছা, আই লাভ ইউ, আই লাভ ইউ, তুমি আসো না কেন, তুমি গিফট করতেছো না কেন, ওই একই মেসেজ সবাইকে দেওয়া মানে হচ্ছে কি মোবাইলটাই কিন্তু জানে ফরওয়ার্ড। আচ্ছা, ওকে, এই জন্য বলছি যে কাকে নিয়ে লিখছি সেটা বলবো না। না, আচ্ছা, সেটা বলতে চাচ্ছি, তাহলে তো লাভ নেই। এটা সবার জন্যই। আচ্ছা, ওকে, যার যার মধ্যে অবৈধতা কাজ করে, যার যার মানে যে খারাপ, তার আমার পোস্ট দেখলে খারাপ লাগবে। আরেকটা হচ্ছে আইফোন 16 রিলিজ হইলো, তুমি লিখছো ভাইরে ভাই আমার সুগার মুগার কেউ নাই, ইনশাআল্লাহ নিজের টাকায় কিনবো লোডিং। এখন বলো, সুগার দিদি তোমার নাই? সত্যি সত্যি ছিল তো কখনো? না, আইফোন ইউজ করে না সুগার ড্যাডির কাছ থেকে নিয়ে? আমি কোনোদিন সুগার ড্যাডি না, জীবনে না। আমি মনে হয় বাংলাদেশের একমাত্র আর্টিস্ট যে কখনো বাংলাদেশের বাইরে কোথাও ঘুরতে যায় না, সৌদি আরবে ছাড়া। তাও হজ করতে গেছি, আর হচ্ছে ওইখানে 10 বছর ছিলাম বাবা মায়ের সাথে। তাছাড়া আমার পাসপোর্টের মধ্যে আমেরিকার ভিসা আছে, আর কোনো জায়গার ভিসা নেই। আচ্ছা, ওকে, আমেরিকার ভিসা আছে, আর কোনো ভিসা নেই, তো লাগবে না তো তোমার, দিতে হবে। আমি কোথাও কখনো কারোর সাথে ডেট করার জন্য তোমার বাইরে যাই নাই। বয়ফ্রেন্ড ছিল না সেটা না, ছিল বয়ফ্রেন্ড ছিল, তাও হচ্ছে কাউন্টেবল। অনেকের মতো অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল না, আমার 2টা বয়ফ্রেন্ড ছিল। তারপরে না, তারপর যেটা বললাম, আমার ফোন, আমার বাবা জীবিত থাকতে আমার বাবা আমাকে ফোন কিনে দিছে। তারপরে হচ্ছে একটা ফোন গিফট পেয়েছিলাম, তাও হচ্ছে আমার এক বড় ভাই আমাকে গিফট করছিল, আমার কাজিন। আর এখন যে ফোনটা আমার হাতে আছে, এটাও আমার নিজের টাকার কেনা। ওকে, এর আগে যেগুলো ইউজ করছি আমি সবসময় নিজের টাকায়। তুমি কাদেরকে খোঁচা দিছো সুগার ড্যাডির কথা বলে? কাদের কথা খোঁজা দিছো? যাদেরকে আমি চিনি, যাদেরকে তুমি চিনো। না, আমারটা আমি বলতেছি, তুমি কি করো না? আমার বান্ধবীরা আছে অনেকে যারা হচ্ছে নিজের, ওই মেয়েটাকেও খোঁচা দিছি, কারণ সে চাপা মারে বেশি, নিজের টাকা কিছুই কিনে না। নাকি মডেল? উঠতি না, পড়তেও না, কিছুই না। যাই হোক, তোমার আমি চেষ্টা করতেছে। তো আমার মোবাইল হচ্ছে এটা, আমি এটার পর এটা রেখে কিন্তু আমি আবার 16 নেব না, আমি এটা দিয়ে তারপরে হচ্ছে 16 নেব, কারণ আমার অপচয় ভালো লাগে না, আর আমি অনেকগুলো ফোন ইউজ করি না। বাট আরেকটা মিম আমি দেখছি, সেটা হচ্ছে যে এই বছর অনেকেই ফোন কিনতে পারবে না, কারণ হচ্ছে ওই আমলে যারা তারা আসলেই চলে গেছে। আবার এবার নাকি আবার 16 এর আনবক্সিং খুব কম দেখা যাবে বিকজ অফ দ্যাট অনলি। আমি আসলে বাংলাদেশে আসলে আমি আনবক্সিং আগে করব। হ্যাঁ, দেখা তো যাব, এটা স্বাভাবিক না? দেখো, মানুষ বর্ডারে যে ধরা খাচ্ছে,
হ্যাঁ রাইট। আমার তো এগুলা বলার সৎসাহস সবসময় আসে, কারণ হচ্ছে আমাকে তো কেউ মানে গিফট করে নাই, গিফট করার দরকার পড়ে না, এই কারণে না আমি এগুলো নিয়ে খুব পোস্ট দেই। করে নাই কেন? তুমি চান্স দাও না, আমার দরকার পড়ে না। যারা হচ্ছে শোনো, কিছু মানুষের স্বভাবে অভাব না থাকলেও স্বভাবের কারণে অনেক কিছু করে। আর আমার কখনো আমি অভাবে পড়লেও কখনো এগুলা নটানকিগিরি করতে যাইনি, যাব না, এগুলো তো আমি ওপেনেই বলি। এখন যারা গেছে, যারা হচ্ছে নিজের টাকা আর্ন করে কষ্ট করে সেটা দিয়ে আইফোন কিনছে, ওটা আলাদা ব্যাপার। আর যারা ওই আঙ্কেল ওই বড় ভাইয়াদের থেকে নিছেন, তারা তো এবার নাকি আঙ্গুল ফুল টক তুমি পাও নাই, তুমি চান্স পাও নাই। কে বলছে আমি চান্স না পেলে আমাকে দিয়ে, মানে আমি চান্স পাই না এটা বললে তো ভুল, কারণ আমার নিয়ে মানুষ এত কাজ করবে না। একটা মেয়ে কেন বলতেছে এখন সবাই, আর যেহেতু মিডিয়ার তকমা একটা সব লাগানোই আছে, নায়িকা নামটা যেহেতু আছে, এটা তো আরো ইজি। হ্যাঁ আচ্ছা, এই একটা কথা বলবো, এই যে ইজি যে ব্যাপারটা বললাম, নায়িকা তকমাটা লাগায়, মুভির মহরত করে, মুভি রিলিজ হয় না, কিন্তু নায়িকা নাম ট্যাগটা লেগে যায়, এরপরে সে এটা দিয়ে তার নিজের বাজার দরটা এরকম নতুন নতুন অনেক। আমরা যেই টাইম আসছি অনেক কষ্ট করছি, তো না খেয়ে শুটিং করছি, রোদ্রের মধ্যে পড়ছি, কত কাহিনী। এখন প্রোডিউসারের মাথা এটা বললাম। আর এখন হচ্ছে কি, আমার পার্লারের অনেক মেয়েরা আসে, মডেলদের সাথে কথা বলার, আমি যখন ওদের কাজ করি বা সাজাই, সাহসই পাই না, কারণ তারা তো মডেল। তারপর জিজ্ঞেস করি কি কি কাজ করছো, দেখাইতেই পারে না। তাদের হাতেও কিন্তু আইফোন। হয়তো তোমার মতো কাজ করছে, লিংক পাঠাতে পারে না। না আমার মতো না, ওর তো কোনো লিংকই নাই, ফ্যান্স ফলোয়ার নাই, কিছু নাই। আসছেই নতুন 2-3 মাস ধরে সে তোমার প্রোফাইলে লেখা মডেল এন্ড অ্যাক্ট্রেস, আবার হচ্ছে ওয়ার্কস এট বিএফডিসি, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট। আচ্ছা, বিএফডিসির কথা মনে পড়লো আমাদের, মানে তোমাদের নায়িকা পলি আপু, তুমি স্ট্যাটাসে দেখছো? কোনটা নিয়ে দিছে আবার? শোনাবো? হ্যাঁ শিওর। ও একটা লিখলো না যে মানে ফিল্মের লোক ছাড়া কেমনে, ও ইসে সেন্সর বোর্ডে। হ্যাঁ এটা আমারও ভালো লাগে নাই। কি বলো এটা একটু বলো আমাকে প্লিজ। ফিল্মের লোক ছাড়া সেন্সর বোর্ড সম্পর্কে কতটুকু জ্ঞান যাদেরকে নিছে, তারা আবার ওনাদের যে লিস্ট আছে, লিস্টের মধ্যে যে কি নাম ওই আপুটা, নওশাবা, ওনার নওশাবার নামের পাশে লেখা হচ্ছে পরিচালক, বাট ও তো অ্যাক্ট্রেস, উনি তো অ্যাক্ট্রেস, উনি তো পরিচালক না। আর উনি এরকম মানে সেন্সর বোর্ডের মতো, সরি উনি কিছু মনে করলো, আমার কিছু করার নাই, সেন্সর বোর্ডের মতো এত বড় একটা জায়গায় যে সেন্সর বোর্ড থেকে তো সিনেমার গল্প বের হয়ে আসে নাকি, এটা একটা শিক্ষা বোর্ডের মতো অনেকটা, ওইখান থেকে মানুষের পাস করায়। তো ওনাকে এত বড় একটা জায়গা দেওয়ার মতো যোগ্যতা ওনার এখনো হয় নাই আমি মনে করি। আচ্ছা এইটা আমি শুনবো, আমি তোমাকে মাঝে একটু আমি রিপ্লাই দিতে চাই। এতদিন যারা ছিল, হ্যাঁ তুমি সেইখানে বলো, তুমি তখন তো তাদের নিয়ে কথা বলো না, তো কতজন যোগ্য লোক ছিল এই সেন্সর বোর্ডে? ওইখানে যারা ছিল এতদিন, ওইখানে জাস্ট বিকজ ফিল্মে দেখে যোগ্য, ফিল্মের দেখে যোগ্য না। আমি বলতেছি এখন যারা আছে তারা হচ্ছে নাটকের ডিরেক্টর বা নাটকের বাইরের অনেকে। আশফাক লিপন ভাই চলে আসছে, সে একটা ভালো কাজ করছে। আচ্ছা তারপর ফিল্মের যারা যারা চলে গেছে, অরুণাদি ছিল, আর কারা কারা যেন ছিল, এখন আসলে ব্যাপারটা অঞ্জনা আপা ঠিক আছে, তারা তাদের ব্যাপারটা যে হ্যাঁ ওনারা সিনিয়র, ওনাদেরটা এইভাবে সামনে আসে না, এজন্য আমরা মার্ক করি নাই। এখন যেভাবে মার্ক করতেছি সরকার বদলের কারণেও কিন্তু মার্ক করতেছে। এখন নওশাবার কথাটা আসি, তুমি শেষ করতে চাচ্ছিলা। সো তোমার নওশাবা নিয়ে তার মানে তোমাদের অনেকেরই তুমি বলো না, আমি আসলে কেন আমার মনে হয়েছে যদি এইভাবে চিন্তা করি তাহলে কি হবে, দেশে আসলে তাহলে অনেক দিকে চলে যাবে। যখন উপদেষ্টা নতুন দুজনকে নেওয়া হলো তখন বলছে এই বয়সে কেন উপদেষ্টা নিতে হয়েছে, আমার মনে হয়েছে একটা, আমি একটু বলি তোমাকে, আমার কথা হচ্ছে আমার মনে হয়েছে যে একটা চেঞ্জেস আসতেছে, সেখানে যদি একটু ট্রাই করে নতুন করে কোনো প্রবলেম নাই, দেখতেও দোষ নাই। রাস্তা যখন পুলিশ ছিল না, যখন স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে, আই ওয়াজ হ্যাপি বিকজ আমার মনে হয়েছে এখানে 5 মিনিট আমি কন্ট্রোল করতে পারবো না কাজটা, বাট দে ওয়ার ডুইং ইট লাইক প্রিটি অসামলি। আমার খুব ভালো লাগছে, এবং এখনকার যে জ্যাম তখন কম ছিল। তো আমার কথা হচ্ছে এই যে ট্রাই করতে প্রবলেম নাই, নতুন একটা মানুষ ঢুকলে তোমাদের যে গায়ে জ্বালা ধরে, তোমার নায়িকারা শুরু করে দিলা, অনেকেই আছে তার চেয়ে যোগ্যতা সম্পন্ন অনেকে আছে, অবভিয়াসলি আছে, কিন্তু আমাদের দেশে যোগ্য লোকটা কয়টা জায়গায় বসে কাজ করছে, এটা সেই ব্যাপারটা তো এক না। যোগ্য লোকরা কখনো তার ব্যাপারটা হচ্ছে কি, সে উল্লেখযোগ্য ওরকম কোনো কাজও করে নাই,
উনি ওরকম ভাবে কোনো ভালো কিছু ডিরেকশনও দেয় নাই। ও নো, শি ইজ নট আ ডিরেক্টর, তো একটা দুটো হয়তো কাজ করছে, কিন্তু মানে অ্যাক্টিং এ তো অ্যাক্টিং এ নিয়ে কাজ করলো। ওনার মানে সেন্সর বোর্ডের মতো ওনার থেকে আরো সিনিয়র অনেক আর্টিস্ট আছে না, অনেকেই আছে। এই জায়গাটা আমি আমার থেকে বললাম যে আমার কাছে ভালো লাগে না, বাট আমার মনে হয়েছে যে একটু হয়তো মানে একজন দুজনকে এভাবে ধরে, হ্যাঁ একজন আশফাক নিকন ভাই ছিল, আবার মেইন জিনিসটা ছিল সেন্সর বোর্ড, কিন্তু ওরা চাচ্ছে সবাই যে সেন্সর সার্টিফিকেশন চাচ্ছে না, সেন্সর সার্টিফিকেশন। এখন সেন্সর বোর্ড যেটা তোমরা মানে সবসময় আমাদের এখানে হয়ে আসছে, ওখানে একটা রাইট থাকে, রাইট হচ্ছে কি যে তুমি এই যে রুবেল একটা মুভি বানাইছে, তুমি চাইলেই বিং আ মেম্বার তুমি ভোট দিতে পারবে যে না এই মুভিটা রিলিজ হবে না। যেমন শনিবার বিকাল মুস্তাফা সরোয়ার ফারুকীর মুভিটা রিলিজ হয়নি এখন পর্যন্ত, বাট যদি সেন্সর সার্টিফিকেশন হয় তখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় সেটা হচ্ছে তুমি সার্টিফিকেট দিবা যে মুভিটা এই এজের মানুষের জন্য দেখবে, বা এই অ্যাডাল্ট অর লাইক ইউনিভার্সাল অর পিজি প্যারেন্টাল গাইডেন্স, এটা হচ্ছে সেন্সর সার্টিফিকেশন ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ, যেটা দ্যাট শুড বি দ্য ওয়ে, সেটাই সবাই চাচ্ছে এবং ইনক্লুডিং মি। আমরা বুঝি জিনিসটা, এখন তোমাদের অনেকে না বুঝে সেন্সর বোর্ড নিয়ে লাফাচ্ছে। সেন্সর বোর্ডটা আমি লাফাচ্ছি না, আমি এবার এই ব্যাপারটা কম বুঝি শুধু, সেটা আমি জানি, বুঝলে হয়তো এত কথা মানে না। আমার ওনার ওই জায়গাটাতে আমার মনে হয়েছে যে উনি এই জায়গার জন্য পারফেক্ট না। আমি যেটা না বুঝি সেটা আমি বলি, আমি চুপ করে থাকি। আর যেটা বাট ও কিন্তু 900 কেন্দ্রের পরে ওই হওয়ার পরেও, সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার পরেও সেই স্ট্যাটাস লিখছে যে সেন্সর সার্টিফিকেশন চাইবো, সেটাই চাই এখনো। তোমার বান্ধবী সে, ফ্রেন্ড তো তুমিও আমার, এই জন্য আমাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে ওর কিন্তু গায়ে লেগে যাবে। না না আমার এটা ভুল করতেছো, এটা ভুল করতেছো। না না ওই সেন্সে বলতেছি না, আমি বলতেছি যে সেন্সর সার্টিফিকেশনটা আসলে হওয়া উচিত। সো ওইটা নিয়ে আমার কোনো ইস্যু নেই। আমার কথাটা ছিল যে সেন্সর বোর্ড যেটা সেন্সর কমিটির বোর্ড, ওইটা বাদ দিয়ে সেন্সর সার্টিফিকেশন সিস্টেমটা ওটা হলে তাইলে মানে সব নরমাল হয়ে যাবে। শুধু হ্যাঁ যে সার্টিফিকেটটা কি হবে সেটা বলবে। এনিওয়েজ, সো এখন তুমি নাটকে বেশি বিজি, হ্যাঁ, এবং তুমি পার্সোনাল লাইফ নিয়ে খুব বিজি। পার্সোনাল লাইফ বলতে বিজনেস নিয়ে বেশি ব্যস্ত। ওকে, আর বাচ্চা জামাই বয়ফ্রেন্ড? জামাই বয়ফ্রেন্ড আমার নাই, আমার মেয়ে আছে একটা। মেয়ে? হ্যাঁ, মেয়ের কথা বলো। আছি, ভালো আছে। মেয়ে তো আমার এখন ক্লাস 7 এ পড়ে। আর আমি আমার বিজনেস বাড়াইছি, সেটা তো জানো। আমার পার্লার আগে ছিল 2টা, এখন 3টা। তো পার্লার ওদিকেই সব আফতাবনগর, বনশ্রী আর বাসাবোতে। তো বিজনেসে ফোকাস করার কারণ হচ্ছে একটা সময় যাতে আমি কোনো ঝামেলায় না থাকি, আর কারোর প্রতি ডিপেন্ডেন্ট থাকাটা কখনোই ভালো লাগে না। এই জন্যই বলছি যে আমার কোনো সুগার ড্যাডি নাই, লাগে না। ইউ আর ইওর ওন সুগার ড্যাডি, রাইট। ইন্ডিপেন্ডেন্স থাকি সব সময়। আর হলো যে কি বললাম, নাটকে রেগুলার হওয়ার কারণ হচ্ছে কি, আমি না অনেক ভাবে ট্রাই করে দেখছি যে কাজ করব না, আচ্ছা ছেড়ে দে, থাকতে পারি না। কেমন জানি একটা লোভ, জিজ্ঞেস করে ক্যামেরার নেশা। আবার অনেকে দেখা হলে যারা 2-1 তো চিনে এত মানুষের মধ্যে, কি ব্যাপার আপু আপনি এখন আর কাজ করেন না, আপনার কিছু দেখি না কেন, এগুলো খুব এখানে লাগে। এই কারণে হচ্ছে নাটকে রেগুলার হচ্ছে। আর সিরিয়াল তো যাচ্ছেই, বৈশাখীতে যাচ্ছে একটা, আর চ্যানেল 9 এ একটা যাচ্ছে। টিভিতে দেখে নাকি সবাই ইউটিউবে দেখে? টিভিতে যারা টিভির দর্শক আছে তো টিভিতে দেখে এখনো? হ্যাঁ, অনেকেই আছে আমার রিলেটিভরাই তো সবাই দেখে। টিভিতে দেখে না? হ্যাঁ হ্যাঁ, আবার আছে কিছু ফ্যান্স ফলোয়ার, তারা হচ্ছে ফেসবুক থেকে দেখে বা ইউটিউবে লিংক দিয়ে দেয়, ওখান থেকে দেখে। ওকে, তো নাটকে এখন যে বলতেছিলে যে কি এরকম ডিস্টার্ব? হ্যাঁ, ওই ধরনের গল্প করি না আমি, তো চ্যানেলের নাটকে বেশি করি। আমি যে ইউটিউবের কন্টেন্ট গুলো আছে এগুলো তেমন একটা করা হয় না এখন। নাটকের কি মানে সিনারিও ঠিক আছে? তুমি বলছিলে ধারাবাহিক কেমন ভালো লাগে না বলতেছিলে। ধারাবাহিকে হচ্ছে টাইমটা না আমার, দেখা যায় তারা যে টাইমে শুটিং ডেট ফেলে ওইটার সাথে আমারটা অনেক সময় সিঙ্ক করে না। আমি এদিকে ব্যস্ত থাকি সংসার নিয়ে বা পার্লার নিয়ে, আবার দেখা যায় অনেক সময় প্রেসার পড়ে যায়, অনেকদিন গ্যাপ থাকার কারণে। এমনিতে সব ঠিকঠাক? হ্যাঁ, এমনি সব ঠিক আছে। অনেকদিন কাজ কম করার কারণে হয় কি, একদিনের পর দ্বিতীয় দিন শুটিং করতে খুব খারাপ লাগে। রাইট। জিজ্ঞেস করলাম যে পরিবেশ ঠিকঠাক কিনা। পরিবেশ একদম পারফেক্ট আছে, বিকজ অনেকে তোমাদের আলো আসবে গ্রুপ নিয়ে অনেক না না এখন আর ওইগুলোতে নাই। তারপরে এই যে শিল্পী অভিনয় শিল্পী সংঘদের নিয়ে যা হচ্ছে, ওইটারও কোনো প্রভাব মানে আমি যাদের সাথে কাজ করছি না। তুমি ব্যাপারটা নিয়ে কিভাবে দেখো? ধরো কালকে জ্যোতিকে শিল্পকলা থেকে বের করে দিয়েছে, অনেক আসলে আমি একটা কথা বলি, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমি কিন্তু যেই দলেই আসুক কোনো সময় বেশি লাফালাফি করি না। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি এইসব না করে শিল্পী যেহেতু আমাদের উচিত সব সময় নিউট্রাল থাকা।
এই যে তাদের সাথে তাকে যদি শিল্পকলা থেকে বের করে দেওয়া হয়ে থাকে আমি কিন্তু জানি না, কিন্তু খারাপ লাগা স্বাভাবিক। আবার তারা অনেক অন্যায়ের সাথেও জড়িত ছিল, অনেক এমপি মন্ত্রী মিনিস্টারদের সাথে লটর পটর ছিল, সেই জায়গা থেকে আবার তার সাথে যেটা করছে ঠিকই আছে। ওকে, আরেকটা কথা একটু তুমি বলো, নওশাব বা সেন্সর বোর্ডের মেম্বার কিভাবে হয়, তাহলে যদি শিল্পকলার ডিরেক্টর কিভাবে হয়? সে জানি না আমি। তো এই যে কথাটা তুমি বললা না, আমি তো এটাই তো তোমাকে বললাম যে তারা তো তাদের কারোর এই যোগ্যতাই তো নাই। সিনিয়র আছে না অনেকেই, নাটকের অনেক সিনিয়র আর্টিস্ট আছে, তারা হবে। এখন দেখা যায় কি এই কিছু আর্টিস্টের কারণে নাটকের যারা সিনিয়র আর্টিস্টরা ছিল তারা কিন্তু কাজ পাচ্ছে না। এটা কি জানো তুমি? অনেকের সাথে দেখা হয় কি এই যে সিরিয়ালের শুটিং এ না অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে দেখা হয়, তারা কিন্তু অনেক মন খারাপ, তারা আগের মতো কাজ করতে পারছে না এই আমাদের নতুন আর্টিস্টদের কারণে। তো শিল্পকলা কি হয়েছে আমি এটা জানতাম না, তোমার কাছে শুনলাম। আর জ্যোতিকা আলো আসবে গ্রুপের কথা তো জানো? আলো আসবে গ্রুপের মধ্যে তো পুরো একবারে নটানকিগিরি করছে তারা, গরম পানি ঢালো, এই ঢালো সেই ঢালো, একদম খুবই বাজে হয়েছে এইসব ব্যাপারটা। মানে যখন সামনে আসছে তাদের প্রতি যে সম্মানের জায়গাটা ছিল না, নষ্ট হয়ে গেছে, যেটা সত্যি কথা। অরুণাদির সাথে আমার খুবই ভালো সম্পর্ক, দিদির যে টেক্সট ওখানে ছিল যে গরম পানি ঢেলে এখন কি কথার উপরে যে সে এটা লিখছে, আমি কিন্তু টেক্সট গুলো পড়ছি, আমি এটা বুঝতে পারিনি। সে তার পয়েন্ট অফ ভিউ সে অন্যভাবে যাই হোক, এটা এইসব আলোর গ্রুপ কিটি এইসবের ভিতরে কখনো যায় নাই। আল্লাহ না করুক কোনো রাজনৈতিক এই টাইপের কোন গ্রুপের মধ্যে নামটাম দেখবা না, আমি এগুলার পক্ষেই না। এখন এই গ্রুপে যারা যারা ছিল সবাই কিন্তু দৌড়ের উপরে আছে, জানো আছে না? হ্যাঁ অফকোর্স, তো মিডিয়াতে তো আসলে এগুলি চলতেছে, এগুলা করার কোনো দরকার নেই। আর্টিস্টদের সব সময় নিজের জায়গা থেকে চুপচাপ থাকাই ভালো। এখন আবার নতুন নতুন নেতা নাতা আসবে, তাদের দেখা যাবে এখন আবার যারা চুপচাপ আছে আমার মতো। ফিল্মের কথাই বলো তুমি, তোমার জাহেদ খান নিপুণের কথা বলতেছিলা। হ্যাঁ, তারা তো শেখ সেলিমের গার্লফ্রেন্ড নাকি? শেখ সেলিম মহিলা নাকি শেখ সেলিমের গার্লফ্রেন্ড। উনি আমার সাথে অনেক অন্যায় করছে না? একটা দুটো শুনি। কেন তুমি সেটা জানো না? আরে বলো এখন। আমি তো শিল্পী সমিতির মেম্বার। শোনো একটা কথা বলে দিই, আমি অনেক নায়িকার অনেক কিছু জানি না, অনেক নায়িকার বা অনেক নায়িকারও, সেটা কিন্তু আমি লাইভে এসে বলি না কখনো, আমি কোনো আলাদা শোতে বলি না, ঠিক আছে? সেটা আমি চাই তারা নিজেরাই বলুক, আমি তো অনেক কিছু জানি, আমি তো সব আমি এগুলো গোপনে এগুলো নিয়ে মারা যাবো, আমি এগুলো নিয়ে কিন্তু মারা যাবো, আমি কিন্তু কাউকে বলি না, আমার হচ্ছে সে আমি 2017 সাল থেকে শিল্পী সমিতির মেম্বার। তো এই বছর নির্বাচনের এক সপ্তাহ আগে সে আমার শিল্পী সমিতির পদ বাতিল করছে, উইদাউট এনি কাইন্ড অফ রিজন। এইবার তো তখন আমি এফডিসি তে যাই, দৌড়াইতে তোমার হচ্ছে কি ব্যাপার, আমাকে চিঠি পাঠাইছে আমার শিল্পী সমিতির সদস্য পদ বাতিল হয়ে গেছে, আমি ভোট দিতে পারবো না। এটা আমার জন্য হ্যাঁ আমার অনেক কষ্ট লাগছে। আমি গেছি সেখানে, যাওয়ার পরে যে শুনি যে নিপুণ আপু আমার শিল্পী সমিতির পদ বাদ করে দিছে। কারণ কি, আমি তো চাঁদা দিছি ঠিকঠাক মতো, এমন না আমি কোন ধরনের কোন উল্টাপাল্টা কাজের সাথে জড়িত আছি। এটা হইলেও অনেক সময় শিল্পীদের সম্মান অক্ষুণ্ণ হয়ে গেলে আমাকে কিন্তু এখান থেকে বরখাস্ত করা হবে, এটা আছে। তো আমাকে কোনো কারণ ছাড়াই সে এটা থেকে বাদ দিল। আবার সে নির্বাচনের 3 দিন আগে এই যে জয় চৌধুরী আমার ফ্রেন্ড, ওরা সবাই মিলে, মিশা ভাই, জায়েদ খান, তারা সবাই মিলে আমাকে আবার সেই সদস্য পদ ফেরত আনা দিল। তো এইগুলা করার তার কোনো দরকার ছিল? সে কিসের পাওয়ার? আমি এর আগেও বারবার বলছি, তখন তো আওয়ামী লীগ পাওয়ারেই আছে, তাদের পাওয়ার নিয়ে। তখন আমি বলছি যে সে কার পাওয়ার এইসব করে। এখন তো জানো কার পাওয়ারে, আমি তখনও বলছি, আপনারা তো সবাই জানেন সে কার পাওয়ার নিয়ে এগুলা করে, কিন্তু এগুলা করার কোনো রাইট তার নাই। ওই যে বলে না মানুষের একটা নিঃশ্বাসের একটা আছে, ওইটা হচ্ছে যায় ওর উপরে লাগছে। এখন তো তুই নাই, কোথাও থাকতে পারবি না, বাংলাদেশ আসলে তো ছিঁড়ে ফেলবে মানুষ। তুমি কি করবা? আমি কিছু করব না, আমার তো আর ওরকম শেখ সেলিম বা কেউই নাই, আমি এইভাবেই থাকবো। এখন যেভাবে কথা বলতে ভয় পাই না, তখন তো তার ব্যাপারে মানে কথা বলতে হইলো শেখ সেলিমের ভয় ছিল একটা, কোন সময় তুলে নিয়ে যায়, বাচ্চা কাচ্চা আছে বুঝো না, এখন আর তো ভয়টাই নাই। উনি পাইলে কি করবে, মানে উনি তো আসতেই পারবেন না, উনি শেখ সেলিম নিয়ে ওইখানেই থাকুক। তখন জিজ্ঞেস করে নাই, দেখা হয় নাই যখন এই ঘটনা? হ্যাঁ, বলে যে এটা আমি কিছু জানি না, কিভাবে কি হয়ে গেছে, আর তোমার সাথে আমার কি শত্রুতা তানিন সুবা,
তোমার সাথে তো শত্রুতা নাই, তুমি মানুষের কাছে আমাকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলো, আমি লিপ ফিলার করছি, পরে আমি আবার মানুষের কাছে বলছি ওনার এটা করার দরকার কি, ওনার চেহারার সাথে এটা ওনার বয়সের সাথে যায়? টাকা থাকলে আমি এখন যে কোনো জায়গায় যে কিছু বাড়াই আসবো কমাই আসবো, আমার সাথে তো একটা ব্যাপার যেতে হবে। আমি আসলে তার নাম মেনশন করে ওই সময় বলি না, ইন্টারভিউতে বলছিলাম যে আমাদের দেশের অনেক নায়িকার আছে একটু টাকা হইলেই ঠোঁট ফুলাই করে, সেগুলো বানরের মতো দেখা যায়, তো এটা উনি ওনার গায়ের উপরে নিয়েছে। তুমি তো তাকেই বলছো, আরো তো অনেকেই আছে। আচ্ছা, আমি ওনার নাম বলি নাই, উনি এটা ধরে নিছে। ওকে, তো উনি এখন যখন তোমাকে বলছো তখন তুমি কি বললে, রিপ্লাই কি করছো? আমি কি আপনাকে নিয়ে কিছু বলছি নাকি? আপনি কোথাও বলতে পারবেন? আমি নাম বলছি, আমি নিপুণ আক্তার নাম বলছি। আমি বলছি যে এমন একজন লোক আছে আমাদের শিল্পী সমিতিতে যে নিজের পাওয়ার খাটায় না, আর একজনের পাওয়ার খাটায় এইসব উল্টাপাল্টা কাজকর্ম করে, আমাদের মতো শিল্পীদেরকে হার্ট করে। আপনারা তো সবাই জানেন সে কার পাওয়ার দেখায়। তো এখন আপনি সেই মানুষ নিজে নিজে ধরে নিছেন, আপনার সেই শেখ সেলিম আছে, আমাদের তো আর খায় দেয় কাজ নাই। শেখ সেলিম, হ্যাঁ সে নিজেই তো বলছে শেখ সেলিম। আচ্ছা, ওকে, আমার পার্লার কে ওপেন করছে জানেন? শেখ সেলিম। এটা নিপুণ বলছে ভিডিওতে, আমি 3-4 বার রিপিট করে করে দেখছি যে আসলে কি বলছি, একটু শুনি। রাইট, ওইভাবে বলছে। সো এরকম আরো ঘটনা তার মানে তোমাদের আছে না? এই যে এরকম ইন্টারনাল অনেক কাহিনী থাকে। আমার উপরে খুব অত্যাচার হয়েছে এফডিসিতে। আমি এফডিসির মধ্যে গরু কুরবানি দিছি। আমি মানুষের সাথে শিল্পীদের বিপদ আপদে পাশে থাকার, আমি তো অনেক কোটিপতি না, আমার তো আর অনেক অঢেল সম্পত্তিও নাই, বাট আমি মঞ্জু সব সময় চেষ্টা করি পাশে দাঁড়ানোর, মানুষ কেউ অসুস্থ থাকলে বা বিপদ আপদে সবার পাশে থাকার নিজের জায়গা থেকে ট্রাই করি, তাতেও তাদের জ্বলাজ্বলি হয়। এফডিসিতে যেতাম না তো লাস্ট 1-1.5 বছর পর্যন্ত যাই নাই। এখন কে এরকম ছিল? কে সে? ওনার কারণেই তো এফডিসি পুরো অত্যাচারিত নির্যাতিত। ন্যাশনাল অ্যাওয়ার্ডের কার্ড আমার বাসায় আসবে না, যে সে আমি এফডিসিতে কখনোই তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের কার্ড আমার বাসায় যায় না, আমার বাসায় নাকি অ্যাড্রেস তার কাছে নাই, বাট যারা লিস্টেড আর্টিস্ট তাদের কিন্তু ফোন নাম্বার সহ বাসার অ্যাড্রেস একবার খোদাই করা। আর আমার যেহেতু নিজের বাসা, আমার তো বাসার অ্যাড্রেস বারবার চেঞ্জ হওয়ার কথা না। তারপরে আবার হচ্ছে তোমার শিল্পী সমিতি থেকে প্রতি বছর ইফতারের কার্ড বাসা যায়, পহেলা বৈশাখে খাবার বাসা যায়। খাবার আমি যে খাবার খাই না বাসায় তা কিন্তু না, আল্লাহ আমাকে কম দেয় না, কিন্তু এফডিসিতে যে এটা হক আমার আছে সেটা সে দিবে না। সব সময় সে আমার সাথে এগুলোতে গাদ্দারি করছে। এফডিসির অনেক আর্টিস্ট আছে যাদের সিনেমা রিলিজ হয় না, তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডে যায় নাচে। আমরা এতগুলো, আমি আর আমার বান্ধবী আছে 2-1 আরো, মমিতা মৌ আছে, আমরা এত বছর ধরে কাজ করি, কখনো আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডে যে কোনো পারফরমেন্স করতে পারি নাই। এগুলো কাদের জন্য পারি নাই? এইসব শেখ সেলিমদের জন্য, নিপুণের জন্য। নিপুণ আক্তার, শেখ সেলিম, তাদের জন্যই তো পারি নাই। এখন তারা নাই। এই যে সেদিন বর্ণাঢ্যদের জন্য হেল্প করার জন্য আমরা এফডিসিতে গেছি, বিশ্বাস করো মনে হয়েছে যে নিজের বাড়িতে আবার আসছি। কোন ধরনের শয়তানের আহাজারি নাই, সেখানে অনেক ঘটনা আছে। তোমার পলিকে নিয়ে ট্রল হইতেছে, পলি আপুকে নিয়ে ট্রল হচ্ছে, বলো একটু শুনি সেটা নিয়ে। পলি আপুকে নিয়ে তো ওইদিন ট্রল হওয়ার কিছু না, ওনার ড্রেস আপের কারণে একটু ট্রল হয়েছে। তাইলে বলছে যে 10 টাকা দিতে গেছেন, 10টা এসে 100টা টিকটক বানাইছেন। ওইটা উনি সব জায়গায় টিকটক বানায়, এটা তোমরা পজিটিভলি নাও, দেখবা যে ভালো লাগবে। কারণ হচ্ছে না না না, সেটা দর্শক হ্যাঁ, উনি পলিয়াপুর ব্যাপারটা হচ্ছে কি, ওনার মধ্যে একটা নায়িকা যে ইটা আছে না, ওইটা রয়ে গেছে, বাচ্চা একটা ভাব আছে। উনি সব জায়গাতেই, কেউ মারা গেলেও সেখানে যায় সে টিকটক বানায়। পলিয়াপুর এটা আমি নেগেটিভ ভাবে দেখি না। কেন দেখো না? সব জায়গায় ইস্যু না সে আমার, হ্যাঁ তোমারটা ঠিক আছে, কিন্তু আমরা তো তাকে বুঝাইতে পারবো না এটা। না না, অফ কোর্স নট। হ্যাঁ না, এটা তো আমাদের দায়িত্ব না। দায়িত্ব না, যখন তুমি একটা জায়গায় কাজ করো, এখন সে টিকটক বানাচ্ছে, আমি কিন্তু চলে আসছি, আমার দায়িত্ব পালন করে আমি চলে আসছি। সে ওখানে কি করছে এটা আমার হেডেক না, বললাম যে আলটিমেটলি তোমাদের উপরেই গেছে, আমাদের উপরে গেছে, সে তার উপরেই গেছে। আর সে যদি এটা না বুঝে, আবার দেখো মুক্তি আপুকে নিয়েও কিন্তু কথা হয়েছিল যে 50,000 টাকা দিছে, সে আবার মুখে বলে ফেলছিল যে আমি 50,000 টাকা দিলাম। আমরাও কিন্তু হেল্প করছি, আমরা কিন্তু কেউ কোনো কথা বলি নাই, আমরা নিজেদের মতো নিজেরা। বাট আগের যে পরিবেশটা ছিল, আমার এখনকার নেগেটিভ বাদ দিলাম, আমি যেটা ভালো লাগছে, এফডিসিতে গেছি, আবার সেই শিল্পী সমিতিতে বসছি, মানে ওই আতঙ্কে ছিলাম না, ওই কোন শেখ সেলিমের গার্লফ্রেন্ড আসলো, কে এসে আবার একটা বাজে কথা বললো, এইসবের মধ্যে কিন্তু ছিলাম না, বুঝছো? বাট তোমরা কেউই ধরো 5 জন 10 জন মিলে কি একজনের সাথে তোমরা ফাইট করতে পারতা না? এটা আরে ওনার হাতে পুরো প্রশাসন,
উনি কথায় কথায় যে ধরনের হুমকি ধমকি দিত, আমরা যারা মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমার ফ্যামিলিতে ভয় পায়, আমার মা কিন্তু প্রচন্ড ভয় পায়, একটু পরেই ফোন দেওয়া শুরু করবো আমি কোথায় আছি। একটা ব্যাপার আছে না, তার বিরুদ্ধে কে কথা বলতে যাবে, কে কোন মামলার মধ্যে ঢুকাই দেবে, কি করবে না করবে, তো কোনো স্টেশন নাই। এই কারণে হচ্ছে তেমন একটা কেউ করে না। জায়েদ খান করছে, জায়েদ খানের নামে 101টা মামলা, জায়েদ খান নিজে এফডিসিতে ঢুকতে পারে না কতদিন, তো কে নিজের গায়ের উপর এগুলা নিয়ে যাবে? তারপর তো তোমার ডিপজল, হ্যাঁ ডিপজল ভাইয়ের মতো মানুষ কি ধরনের পোল্টি। আমার টিকটকে ওই ভিডিওটা তোমার হচ্ছে 6 মিলিয়ন আপ ভিউ হয়েছে। আমরা সবাই সামনে সারা রাত জেগেছিলাম এফডিসিতে নির্বাচনের দিন, আমরা সবাই সামনে। সে কি করলো, মালা টালা পরাই দিল, ওমা সে ভিডিও করে রাখছে, সবাইকে আমি দিছি ভিডিও। পরে যে সে অস্বীকার করবে এটা তো জানতাম, যে কি করলো সে বলে আমি এটা মানি না। হয়েছে এটা কোনো কথা? কেস করে দিচ্ছে ডিপজল ভাইয়ের মতো এত ক্ষমতাশীল একটা মানুষ, তার বিরুদ্ধেও সে লাগছে। তাইলে তোমার কি মনে হয় এখন আলো আসবেই, ভালো আলো আর কি? আসলে কি ভালো খারাপ সব জায়গায় তো সব দলের সাথেই আছে। এখন যে আলো আসবে একবারে পুরা ফকফকা হয়ে যাবে এটাও আমি করি না, কারো কাছে মানে বেশি কিছু আশা করি না। সবাই একটু নরমাল থাকুক, আমরা শিল্পীরা যারা আছি আমরা আমাদের প্রাপ্য যে সম্মানটা ওইটুক পাইলেই আমরা হ্যাপি। কোন মানুষ যেন আর বিগত দিনে যেভাবে গালাগালি করছে এইভাবে আর গালি শুনতে চাই না। ওকে বুঝছো? ওকে, মানে ইটস আ পজিটিভ থিংকিং আসলে যেটা তুমি বলতেছো। বাট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তোমাদের 5-10 জন মিলে যদি একজনের সাথে কথা বলে ওটা হয়তো সলিউশনে যেতে পারতা, কিন্তু যে ভয় ছিল তোমরা যেহেতু কে না ওনার সাথে সলিউশনে কেউ যেতে পারবে না, পুরো দেশটার মধ্যে এই জিনিসটা ছিল, কেউ আসলে আমরা 10 জন যেতে পারি নাই বিফোর দিস মানে ইনসিডেন্ট। এনিওয়েজ তানিন, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তুমি খুব সুন্দর করে কথা বলো, তুমি অনেক কিছু শেয়ার করো। বেশি শেয়ার করি? এটা ভালো তো না, বেশি শেয়ার করি আমি, এত বেশি শেয়ার করা উচিত না, আমার খোঁচাইতে হয় না। কিন্তু এখন আমরা একটা টপিক দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে তোমার আমার আগে যে শোতে তুমি তোমার গল্পটা বলে গেছিলা, তোমার জীবনের গল্প, এটা আসলে আমি খুবই শকড হয়েছিলাম এটা শুনে। আমার ওই শো আমি এবার আর রিপিট করব না। না না, ওটা নিয়ে কি হয়েছে সেটা বলো। ও আচ্ছা, এই শোটা দেখার পরে আমার তো অনেক মেয়ে ভক্ত, মানে আমার যেহেতু 3টা পার্লার, আমার কাস্টমারের অভাব নাই। কাস্টমার ছাড়াও কিছু মেয়েরা আছে যারা আমাকে কল দিয়ে আমার পার্লারে আসছে। আমার খুব ভালো লাগছে যে আপু আপনি এত কম বয়সে এত স্ট্রাগল করছেন, এত কিছুর পরে আপনি এত স্ট্রং, আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সুইসাইড করে মরে যেত, এরকম কথা শুনছি। তো সেই জায়গা থেকে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তুমি আমাকে বাজে ভাবে উপস্থাপন করো নাই, আমি করি না। সো সেটা তোমার গল্পটা আসলে অনেক ইন্সপায়ারিং আই গেস। তুমি সেদিন বলতেছিল আমাকে, এবং তোমার গল্পটা আসলে আই হোপ যে আপনারা, গল্পটা আছে আমার ওখানে ফেসবুকে গেলে পাবেন, ইউটিউবেও আছে। ওর জীবনে যে গল্পটা ভেরি ইন্সপায়ারিং, বাট ওর যে লাইফে যে স্ট্রাগলটা করছে সেটা আসলে আমিও খুবই শকড হয়েছিলাম। যাক, সবাই দোয়া করবা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে মানুষের লাইফে শিখার কোনো শেষ নাই, আর আমার লাইফের শুরুটা যদি অনেক বেশি সুন্দর হতো, আমি আজকে কষ্ট কি জিনিস সেটা ফিল করতে পারতাম না। বা আমার আন্ডারে অনেক মেয়েরাই কাজ করে, এদের কিন্তু আমি বুঝি। তো আমি চাই না আমার মতো কারো কোনো মেয়ের লাইফে এরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হোক, আর সবাই দোয়া করবেন। লাস্ট একটা কোশ্চেন, বই পড়া, মুভি দেখা নাকি গান শোনা, কোনটা তোমার পছন্দ? এখন বাচ্চারাই তো বই পড়ানো লাগে, বাচ্চাকেই পড়ানো লাগে এখন। গান শুনতে অনেক পছন্দ করি, গান গাইতে অনেক ভালো লাগে। এই বইটা দেখে মনে পড়লো যে বই পড়ো কিনা? না, বই পড়ার টাইম পাই না। দেখছো লাস্ট মুভি আমার ওইটা দেখছি, কি ভালো থেকো। আরিফিন শুভর সাথে? হ্যাঁ হ্যাঁ, আরিফিন থ্যাংক ইউ। মঞ্জু অনেক চালাক, যে দেখছে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, ও পুরো টপিক চেঞ্জ করে। আমি আবার কান্না করে শুরু করব, তুমি আই নো দ্যাট। গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল মঞ্জু আহমেদ অন ইউটিউব আর ফেসবুকে মঞ্জু আহমেদ, প্লিজ লাইক করতে পারেন। তানিন, তুমি তোমার যদি বলতে পারো তোমার কোনো পেজ অর এনিথিং। আমার পেজ বলতে আমার তানিন রহমান সুবাই একটাই ফেসবুক পেজ আর আইডি, সবাই আমার সাথে থাকবেন। আর আমার নামগুলো বলো যদি যেতে চাই। ও এটা তো ভুলে গেছি। আমার পার্লারের পেজ আছে তানিনস বিউটি লাউঞ্জ। আমার পার্লারের লোকেশন হচ্ছে আফতাবনগরে, যেটা আফতাবনগর আড্ডার মোড়, জি ব্লক 1 নম্বর রোড 1 নম্বর হাউস। আর বাসাবোতে যেটা, এটা হচ্ছে বাসাবো কদমতলা স্কাই ভিউ টাওয়ারের 2nd ফ্লোরে। আর বনশ্রীতে হচ্ছে
আইডিয়াল মসজিদের পাশে, বড় মসজিদের পাশের 4 তলায়। ওকে, যারা যেতে চান প্লিজ যান। ওকে, আমার অবশ্য ফেসবুকে সব দেয়া আছে, লোকেশন সব দাস ফেসবুকে খুঁজলে পাবেন, ঠিক আছে? এন্ড ইউ নো দ্যাট আই লাভ ইউ গাইস।